গ্লোব কি? গ্লোব দেখেছো তো? পড়ানোর সময় নিয়ে এসেছিলাম না, গোল একটা ছোট পৃথিবীর মতো দেখতে। হ্যাঁ, কি গ্লোব কি? ত্রিমাত্রিক পৃথিবীর একটা ছোট্ট প্রতিরূপ, অংশ নয়, প্রতিরূপ। ঠিক আছে, গ্লোব ত্রিমাত্রিক পৃথিবীর একটা ছোট্ট প্রতিরূপ। স্কেল কাকে বলে? দুটি স্থানের মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে স্কেল বলে। ইংরেজিতেও লিখে দিয়েছিলাম না, স্কেল ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। মনে পড়েছে? আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কি বলো? এটা 2 লাইনে লিখিয়েছিলাম। এটা লিখতে গেলে প্রথমে একটা লাইন লিখতে হবে। সেটা কি ছিল লাইনটা, মনে আছে? পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি লিখবে? বর্তমানে বিভিন্ন কারণে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। হলো? আচ্ছা, কোন যন্ত্র দিয়ে শব্দের মাত্রা পরিমাপ করা হয় বলো? যন্ত্রটার নাম কি যেটা দিয়ে আমরা শব্দের মাত্রা পরিমাপ করি? ডেসিবল মিটার। যন্ত্রের নাম বলে ডেসিবল মিটার। তাহলে শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি হলো? ডেসিবল মিটার। যন্ত্রের নাম বললে ডেসিবল মিটার, আর একক বললে ডেসিবল, তাই তো? ঠিক। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গন্ড বা গন্ড। পাহাড়ের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? ভেরি গুড, চায়ের চাষ। সবুজ বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত? ধান, পাট, চা, গম। বলো, সবুজ বিপ্লব কার সঙ্গে যুক্ত? গমের সাথে। একটা তন্তু জাতীয় ফসলের নাম বলো। একটা তন্তু জাতীয় ফসল, এই তো কালকেই পড়ালাম, রিভিশন করলাম। একটা তন্তু জাতীয় ফসল তুলো। আচ্ছা, ছৌ নাচ আমাদের কোন জেলায় দেখতে পাই? পশ্চিমবঙ্গের কোন জেলায়? পশ্চিমবঙ্গ তো বটেই, কোন জেলায়? পুরুলিয়া জেলায়। মালায়ালাম ভাষায় ভারতের কোন রাজ্যের লোক কথা বলে? মালায়ালাম ভাষায় ভারতের কেরালা রাজ্যের লোক কথা বলে। টোডা জনজাতি কোথায় বসবাস করে? টোডা জনজাতি নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে। জারোয়ারা কোথায় বসবাস করে? জারোয়ারা আন্দামানে বসবাস করে। বোঝা যাচ্ছে কোশ্চেনগুলো খুব কি কঠিন কোশ্চেন? শুরুতে একদম ইজি ইজি কোশ্চেন গো। পরের কোশ্চেন। আচ্ছা, সত্য মিথ্যা বলিও তো একটু। ঔষধি গাছকে ভেষজ উদ্ভিদ বলা হয়। দরজাটা লাগিয়ে দাও তো একটু। দরজা বন্ধ করো, বন্ধ করো। বলো, ঔষধি গাছকে ভেষজ উদ্ভিদ বলা হয়, ঠিক না ভুল? ঠিক, ঔষধি গাছকে ভেষজ উদ্ভিদ বলা হয়। কোন স্থানের অবস্থায় যাও, কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দিক এবং দূরত্ব অপরিহার্য। অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে এই দুটো আমাদের লাগবেই। সত্য না মিথ্যা? দিক আর দূরত্ব লাগবেই, এটাও সত্য। মানচিত্রে নীল রং দিয়ে জলভাগকে দেখানো হয়, সত্য না মিথ্যা? সত্য। ভারতের কৃষিকাজ কোন বায়ুর উপর নির্ভর? ভারতের কৃষিকাজ কোন জলবায়ুর উপর বা কোন বায়ুর উপর নির্ভর? মৌসুমী জলবায়ুর উপর নির্ভর। ব্যাসল্ট শিলা থেকে কালো মাটির সৃষ্টি হয়, ঠিক না ভুল? ব্যাসল্ট শিলা থেকে কালো মাটির সৃষ্টি হয়, ঠিক, একদম। আদিবাসী কারা?
বলো। যে সমস্ত জনগোষ্ঠী প্রাচীনকাল থেকেই খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য প্রকৃতির ওপর নির্ভর, বোঝা গেল, নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়। বোঝা গেল? একটা উদাহরণ দাও। আদিবাসী যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল, গন্ড, সব আদিবাসী। বোঝা গেল? ঝুম চাষ কি? বলো, ঝুম চাষ কি? ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে যে কৃষিকাজ করা হয় তাকে ঝুম চাষ বলা হয়। ধাপ চাষ কি? পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধ করার জন্য ধাপ কেটে কেটে যে কৃষিকাজ করা হয় তাকেই ধাপ চাষ বলা হয়। ধাপ কেটে কেটে যে কৃষিকাজ করা হয় সেটাই ধাপ চাষ। বোঝা গেল? অ্যাসিড বৃষ্টি কি? বায়ু দূষণের ফলে বায়ুতে থাকা বিষাক্ত গ্যাসগুলো, মূলত 2-3টে গ্যাসের নাম বলে দেবে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয়, তারপর বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? আচ্ছা, একটু বইটা দাও তো তোমাদের দেখি একটুখানি। দুটো একটা কোশ্চেন আরও আলোচনা করে দিই। দেখো, এই জায়গাটা একটু দেখে নাও, পাতা নাম্বার 93, একটু বলে দিই। একটা হচ্ছে সংরক্ষিত বনভূমি। এমন একটা বনভূমি, সংরক্ষিত বনভূমি হলো এমন একটা বনভূমি যেখানে সমস্ত রকম আর্থিক ক্রিয়াকলাপ, সমস্ত রকমের বন্ধ। সেখানে তুমি শিকার করতে পারবে না, পশু চড়াতে পারবে না, গাছ কাটতে পারবে না, সমস্ত রকমের আর্থিক ক্রিয়াকলাপ নিষিদ্ধ। তাহলে যে বনভূমিতে সমস্ত রকমের আর্থিক ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাকে বলা হয় সংরক্ষিত বনভূমি। আর সুরক্ষিত বনভূমি, যে সমস্ত জনজাতি সেই বনভূমির উপর নির্ভর করে বেঁচে আছে। ভালো করে শুনুন, যে সমস্ত জনজাতি সেই বনভূমির উপর নির্ভর করেই বেঁচে আছে, তারাই সেখানে বসবাস করতে পারবে, তারাই সেখানে পশুচারণ করতে পারবে, তারাই সেখানে শিকার করতে পারবে, তবে সেটাও কিন্তু সীমিত। সেটা হচ্ছে সুরক্ষিত বনভূমি। বোঝা গেল? সুরক্ষিত বনভূমি হলো এমন এক বনভূমি যেখানে স্থানীয় লোকেদের মাঝে মাঝে পশুপালন ও শিকার করার অনুমতি দেওয়া হয়, বাইরের লোককে দেওয়া হয় না, শুধু সেখানে যারা থাকে। আর সংরক্ষিততে কাকেও দেওয়া হয়নি। মাথায় ঢোকাও, পার্থক্যটা বোঝো। সংরক্ষিত বনভূমিতে অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু সুরক্ষিত বনভূমির ক্ষেত্রে মাঝে মাঝে অনুমতি দেওয়া হয়, তবে সেটাও স্থানীয় লোকেদের, যারা ওই বনভূমির উপর নির্ভর করে বেঁচে আছে, অন্যদের নয়। পার্থক্যটা বোঝা গেল তো? যারা ওই বনভূমির উপর নির্ভর করেই বেঁচে আছে তাদেরকেই একমাত্র মাঝে মাঝে শিকার আর পশুপালন করার অনুমতি দেওয়া হয়। অভয়ারণ্য হলো বনভূমির এমন একটা অংশ যেখানে কোনো একটি বিশেষ প্রাণী নিরাপদে আশ্রয় নেয়। আর ওই বিশেষ প্রাণীটাকে কিন্তু সেখানে শিকার করা যাবে না, প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তাকে কিন্তু সেখানে শিকার করা যাবে না, কোনোভাবে তার ক্ষতি করা যাবে না। অভয়ারণ্য, যদি ভাঙি আমরা অভয়, অর্থাৎ কোনো ভয় নেই, অরণ্য, এমন একটা অরণ্য যেখানে ভয় নেই। কার ভয় নেই? সেখানে যে জীবটাকে রাখা আছে তার সেখানে কোনো রকম ভয় নেই। কারণটা কি? কারণ সেখানে আর্থিক ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বুঝতে পারলে? পশু শিকার, গাছ কাটা, সব কিছু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ অভয়ারণ্য হলো বনভূমির এমন একটা অংশ যেখানে লুপ্তপ্রায় প্রজাতিগুলোকে সুরক্ষা দেওয়া হয় এবং তাদের উন্নতির দিকে লক্ষ্য রাখা হয়, তারা সেখানে নিরাপদে থাকতে পারে, কোনো ভয় নেই তাদের সেখানে। জাতীয় উদ্যান, এটাও বনভূমির একটা অংশ যেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোর দিকেই নজর রাখা হয়, বন্যপ্রাণীর দিকেও নজর রাখা হয়, সেখানে আমরা বেড়াতে যাই। বুঝতে পারলে? তাহলে বনভূমির এমন একটা অংশ যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে প্রাকৃতিক উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকেও নজর দেওয়া হয়, সেটা হচ্ছে জাতীয় উদ্যান। ভারতে বন্যপ্রাণ সপ্তাহ আইন কত সালে পাস হয়?
1972 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়েছিল? 1952 সালে। বোঝা গেল? আচ্ছা, কাজিরাঙা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? কাজিরাঙা জাতীয় উদ্যান এক সিংহলা গন্ডারের জন্য বিখ্যাত। গির অরণ্য সেটা কি জন্য বিখ্যাত? সেটা সিংহের জন্য বিখ্যাত। বোঝা গেল? সুন্দরবন, আমাদের সুন্দরবন কি জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। কচ্ছ জাতীয় উদ্যান সেটা হচ্ছে বুনো গাধার জন্য বিখ্যাত। মরুভূমি অঞ্চলে যে একটা আমাদের সংরক্ষিত অঞ্চল আছে সেখানে উটের জন্য বিখ্যাত, সেটা উট সংরক্ষণ করা হয়। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা দেখলাম কোন চারটে জিনিস। একটা হচ্ছে সংরক্ষিত বনভূমি, যেখানে কোনো রকম আর্থিক ক্রিয়াকলাপ চলবে না, সবকটাই নিষেধ করা আছে। না সেখানে গাছ কাটতে পারবে, না সেখানে পশুচারণ করতে পারবে, না পশু শিকার করতে পারবে। বোঝা গেল? অনেক ক্ষেত্রে এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে অনুমতি লাগে, প্রবেশও করতে দেওয়া হয় না। সেটা হচ্ছে সংরক্ষিত অরণ্য, এখানে প্রবেশও করতে দেওয়া হয় না। আর সুরক্ষিত, এটা এমন একটা বনভূমি যেখানে সেই বনভূমির উপর নির্ভর করে যারা বেঁচে রয়েছে তাদেরকে মাঝে মাঝে শিকার আর পশুপালনের অনুমতি দেওয়া হয়, অন্যদের দেওয়া হয় না। অভয়ারণ্য এমন একটা অংশ যেখানে লুপ্তপ্রায় জীবেদেরকে সংরক্ষিত করা হয় এবং তাদের উন্নয়নের দিকে নজর দেওয়া হয়। বোঝা গেল? জাতীয় উদ্যান বনভূমির এমন একটা অংশ যেখানে বন্য জীবজন্তু, গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর দেওয়া হয়। সেখানে আমরা বেড়াতে যাই, খুব সহজেই সেখানে অনুমতি দেওয়া হয় যাওয়ার। বোঝা গেল পার্থক্যগুলো? একদম সহজ সহজ জিনিস। আচ্ছা, মানচিত্রের 4টি বৈশিষ্ট্য বলো। কি কি বৈশিষ্ট্য লিখবে? যে কোশ্চেনে আসে মানচিত্রের 4টি বৈশিষ্ট্য। মানচিত্রে একটা দিক নির্দেশনা থাকবে, অর্থাৎ কোনটা কোন দিক আমরা মানচিত্র দেখে বুঝতে পারবো। মানচিত্র একটা স্কেলে আঁকা হয়ে থাকে, সাধারণভাবে একটা স্কেলে আঁকা হয়, তাই তো? তারপরে বলো, মানচিত্রে রং, প্রতীক, চিহ্ন এগুলোর ব্যবহার হয় কি হয় না? থাকে তো, দেখে বুঝতে পারি তো। মানচিত্র থেকে আমরা একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারি, আরও অনেক করা যাবে। মানচিত্রের বিষয়বস্তু প্রাকৃতিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, আবার দুটোই একসঙ্গেও থাকতে পারে। ক্লিয়ার হলো না হয়নি? হয়েছে তো? শব্দ দূষণের কারণ বলো। একটা কথায় মাথায় রাখো, খুব জোরে যদি আওয়াজ সৃষ্টি হয় তবেই শব্দ দূষণ হবে। কোথা থেকে হবে জোরে আওয়াজ? উৎসব অনুষ্ঠানে বক্স বাজলে। আর কখন বাজে? নেতারা ভাষণ দিলে। হয় কি হয় না? হ্যাঁ, যানবাহনের হর্নের আওয়াজে। হয় কি হয় না? বজ্রপাতের শব্দে, বোম ফাটালে। হবে কি হবে না? যেখানে যেখানে খুব জোরে আওয়াজ সৃষ্টি হয় সেগুলি শব্দ দূষণ ঘটায়। বোঝা গেল? গাড়ির হর্ন, ট্রেনের আওয়াজ, এরোপ্লেনের শব্দ, যুদ্ধের সময় যে বোমা বিস্ফোরণ হয় তার শব্দ, এগুলো সবই শব্দ দূষণের কারণ। সবুজ বিপ্লব কি লিখবে? 1960-এর দশকে ভারতে কৃষিক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। এটা হলো ফার্স্ট লাইন। এবার কি কি পরিকল্পনা গ্রহণ করেছিল সবুজ বিপ্লবের জন্য গৃহীত পরিকল্পনা? কি পরিকল্পনাগুলো কি ছিল? উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সার কীটনাশকের ব্যবহার, জলসেচ ব্যবস্থার বিকাশ, ভূমি সংস্কার, কৃষি ঋণ প্রদান। বোঝা গেল? তারপরে গবেষণা কেন্দ্র স্থাপন করা। এই সমস্ত কারণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, এর ফলে কৃষি উৎপাদন বহুগুণ বেড়ে গিয়েছিল, যেটাকে আমরা সবুজ বিপ্লব বলি। সবথেকে বেশি লাভ কোন রাজ্য দুটো পেয়েছিল? পাঞ্জাব আর
হরিয়ানা। কোন ফসলের চাষ বেড়েছিল মূলত? গমের চাষ, তাই সবুজ বিপ্লবকে বলা হয় গম বিপ্লব। কে ছিল নেতৃত্বে? প্রধান ব্যক্তিটাকে, কার নেতৃত্বে ভারতের সবুজ বিপ্লব ঘটে?